আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের ক্লাস ভূগোল প্রথম পত্রের নবম অধ্যায় জীবমণ্ডল। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাস হচ্ছে দ্বাদশ শ্রেণীর। তোমাদের আমি গতদিন তোমার জীবমণ্ডলের উপরে একটা ক্লাস নিয়েছিলাম, যেটা হচ্ছে পৃথিবীর জীববৈচিত্র্য নিয়ে। পৃথিবীর জীববৈচিত্র্য নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। এই জীববৈচিত্র্যের মধ্যেই আজকে আমি তোমাদের বাংলাদেশের বনা অঞ্চল নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বনা অঞ্চল, দেখো বনা অঞ্চলটা কিন্তু অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, বা অর্থনৈতিক দিক থেকে হচ্ছে বনা অঞ্চলের গুরুত্বটা খুব বেশি। যদিও বনভূমির পরিমাণ থাকা প্রয়োজন হচ্ছে 25% বনা অঞ্চল থাকার প্রয়োজন। সমগ্র বাংলাদেশে 25% বনাঞ্চল থাকার প্রয়োজন। সেখানে আছে হচ্ছে 17.57%, 17.51% বনা অঞ্চল আছে। এই জিনিসটা খেয়াল রাখবে যে বনভূমি থাকার প্রয়োজন হচ্ছে 25%, সেখানে 17.51% হচ্ছে বনা অঞ্চল আছে বাংলাদেশে। আর তোমার ইদানিং হচ্ছে গৃহস্থালী বনাঞ্চলটা বৃদ্ধি পেয়েছে, বা গৃহস্থালীতে বা বাড়ির আঙিনায় সব কিছুতে ছোট ছোট আকারে বনাঞ্চল সৃষ্টি করছে। এই আয়তন অনুযায়ী 22.51% হচ্ছে এই বনভূমিটা রয়েছে। মোট বনভূমি 22.71% মোট বনভূমি রয়েছে। 22.71% তোমার মোট বনভূমি থাকার প্রয়োজন 25%, সেখানে আছে হচ্ছে 17.51%। আর তোমার যে ক্ষুদ্র ক্ষুদ্র বনাঞ্চল সৃষ্টি করেছে মানুষ, সেই বনাঞ্চল মিলিয়ে মোট বনাঞ্চলের আয়তন হচ্ছে 22.71%। এই বনাঞ্চলটা অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখো জলবায়ু এবং মৃত্তিকার তারতম্যের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে এই বনভূমিগুলো জলবায়ু এবং মৃত্তিকার উপর ভিত্তি করে গড়ে ওঠে। মৃত্তিকা এবং জলবায়ুর তারতম্যের উপর ভিত্তি করে পৃথিবীতে যে বনাঞ্চল রয়েছে, বিভিন্ন বনাঞ্চল রয়েছে, সেটার পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশ হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ পর্ণমোচী বৃক্ষের অন্তর্গত। বাংলাদেশ কি ক্রান্তীয় চিরহরিৎ পর্ণমোচী বৃক্ষের অন্তর্ভুক্ত। ক্রান্তীয় চিরহরিৎ পর্ণমোচী বৃক্ষের অন্তর্ভুক্ত। এটা কোথা থেকে পেয়েছে? সারা বিশ্বের যে বনাঞ্চল রয়েছে, এই বনাঞ্চলগুলোর মধ্যে বৈজ্ঞানিকরা পরীক্ষার মাধ্যমে বা পর্যালোচনা করার মাধ্যমে দেখেছে যে বাংলাদেশ ক্রান্তীয় চিরহরিৎ পর্ণমোচী বৃক্ষের বনভূমির অন্তর্ভুক্ত। এখানকার বনভূমির বন্টন অনেকটা ক্রান্তীয় জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, ফলে সমগ্র দেশের বিস্তীর্ণ বৈচিত্র্যহীন হচ্ছে বনভূমি। এছাড়া দেখো ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশের ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, এই জন্য বাংলাদেশ ক্রান্তীয় চিরহরিৎ পর্ণমোচী বৃক্ষের বনভূমির অন্তর্ভুক্ত। বাংলাদেশের যে বিভিন্ন বনাঞ্চল আছে, উদ্ভিদের জন্ম বৃদ্ধি, তারপরে হচ্ছে বেঁচে থাকা, যেটা উদ্ভিদের জন্ম বৃদ্ধি বিবরণ, তারপরে বৃক্ষরাজির যে বন্টন, এই বৈশিষ্ট্য এগুলোর সাধারণত জলবায়ু মৃত্তিকা এবং ভূপ্রকৃতির উপরে নির্ভর করে। জলবায়ুর তারতম্য, মৃত্তিকার উপাদান এবং ভূ
প্রকৃতির গঠনের পার্থক্যের জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের বনভূমি গড়ে ওঠে। গোষ্ঠী অনুযায়ী বাংলাদেশ তিনটি বনভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত। একটা হচ্ছে চিরহরিত, একটা হচ্ছে তোমার ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। দ্বিতীয়টা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। আর তৃতীয়টা হচ্ছে গড়ান বা স্রোতজ বনভূমি। দেখো তাহলে উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, তারপরে হচ্ছে বৈশিষ্ট্য বিবরণ, এগুলো মৃত্তিকা এবং জলবায়ুর উপর ভিত্তি করে হচ্ছে গড়ে ওঠে। এই গোষ্ঠী অনুযায়ী বাংলাদেশের বনভূমিকে তিনটা শ্রেণীতে বিভক্ত করা হয়: ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, ক্রান্তীয় চিরহরিত পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, গড়ান বা স্রোতজ বনভূমি। শিক্ষার্থীরা, তোমরা কি ক্লাস দেখছো বা উপস্থিত আছো? আচ্ছা, দেখা না গেলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমিটা কোনটা দেখো তোমার। এই শ্রেণীর বনভূমি সাধারণত টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর জেলায় দেখা যায়। টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর জেলায়। আর সামান্য কিছু আছে রংপুর এবং দিনাজপুর জেলায়। ময়মনসিংহ এবং টাঙ্গাইলের যে বনভূমি আছে সেটাকে বলা হচ্ছে মধুপুরের বনভূমি। আর এই জেলার বনভূমিকে ভাওয়ালের বনভূমিও বলা হয়ে থাকে। এবং রংপুর এবং দিনাজপুরের যে বনভূমিটা সেটা উত্তরবঙ্গের শালবন বৃক্ষের বনভূমি হিসেবে পরিচিত। শিক্ষার্থীরা, ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি হচ্ছে তোমার টাঙ্গাইল এবং ময়মনসিংহে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি দেখা যায়। কোথায় কোথায়? টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর জেলায়। কোথায়? টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর জেলায় এই ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি দেখা যায়। এছাড়াও এই টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর জেলার বনভূমিকে মধুপুর এবং ভাওয়ালের বনভূমি বলা হয়ে থাকে। এছাড়াও সামান্য কিছু রংপুর এবং দিনাজপুরে আছে, যেটাকে বলা হচ্ছে তোমার উত্তরবঙ্গের শালবন বৃক্ষের বনভূমি। দেখো, শীতকালে শুষ্ক অবস্থায় আয়ত্তে আনার জন্য এই বনভূমিগুলোর পাতা ঝরে যায়। এজন্য একে পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বলা হয়। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে যে ক্রান্তীয় বনভূমিকে পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বলা হয় কেন? ক্রান্তীয় বনভূমিকে পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বলা হয় কেন? উত্তরটা খেয়াল করো যে শুষ্ক অবস্থায় আয়ত্তে আনার জন্য বনভূমিগুলোর পাতা ঝরে যায়, এই জন্য এই বনভূমিকে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বলা হয়ে থাকে। দেখো কেন এখানে এই বনভূমিগুলো গড়ে উঠেছে। এই বনভূমিগুলো যে পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি কেন টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, দিনাজপুর এবং রংপুর জেলায় গড়ে উঠেছে? লৌহ জাতীয় মৃত্তিকার মধ্যে কিন্তু লৌহ জাতীয় পদার্থও আছে। লৌহ পদার্থ আছে কোথায়? লৌহ পদার্থ আছে হচ্ছে মধ্য স্তরে। আমরা ফার্স্ট পার্টের একটি স্তর পড়িয়েছিলাম, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলে।
এই গুরুমণ্ডলের মধ্যে লৌহ জাতীয় পদার্থ মিশ্রিত আছে। এই লৌহ জাতীয় পদার্থ হলুদ লাল রঙের বালিময়, তারপরে হচ্ছে কর্দম ও ঘন সন্নিবিশিষ্ট মৃত্তিকা গজারি জাতীয় শালবন বৃক্ষ বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং পরিমিত উত্তাপ এবং বৃষ্টিপাত এই বনভূমির সৃষ্টিতে সাহায্য করে থাকে। লৌহ জাতীয় পদার্থ হলুদ লাল রঙের বালিময় মৃত্তিকা, তাহলে কি হচ্ছে লৌহ জাতীয় পদার্থ হলুদ লাল রঙের বালিময় মৃত্তিকা এবং কর্দম মৃত্তিকা এইখানকার উদ্ভিদগুলোকে বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়াও পরিমিত উত্তাপ এবং বৃষ্টিপাত, আমরা আগে বলেছি যে বৃক্ষ বৃদ্ধির জন্য মৃত্তিকা এবং জলবায়ুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য পরিমিত উত্তাপ এবং বৃষ্টিপাত হচ্ছে এই বৃক্ষগুলো জন্মাতে সহায়তা করে থাকে। দেখো এই যে বনভূমির বিবরণের মধ্যে আমি এতটুকু মুছি একটু, এই বনভূমির বিবরণে যে একটা আছে হচ্ছে মধুপুর ও ভাওয়ালের, মধুপুর ও ভাওয়ালের বনভূমি। মধুপুর ও ভাওয়ালের বনভূমিটা কোনটা? টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার বনভূমি এবং গাজীপুর। টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর হচ্ছে মধুপুর ও ভাওয়ালের বনভূমি। টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর জেলায় এটার আয়তন হচ্ছে 775 বর্গ 875 বর্গ কিলোমিটার, 875 বর্গ কিলোমিটার। এটা কোথায় দেখি তো, দেখতে পাচ্ছ? ঠিক মতো দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? কেউ হচ্ছে তোমার মধুপুর এবং ভাওয়ালের বনভূমি হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর জেলার বনভূমি। এই বনভূমিটা হচ্ছে, এই বনভূমির আয়তন 875 বর্গ কিলোমিটার। এই বনভূমির আয়তন হচ্ছে 875 বর্গ কিলোমিটার। ব্যাগের মধ্যে রাখেন। এর মধ্যে তোমার 176 বর্গ কিলোমিটার হচ্ছে ময়মনসিংহ জেলায়, 440 বর্গ কিলোমিটার হচ্ছে টাঙ্গাইল জেলায়, আর 259 বর্গ কিলোমিটার হচ্ছে গাজীপুর জেলায়। পূর্বে মানার এবং পশ্চিমে বংশী নদীর মধ্যবর্তী উচ্চভূমিতে এই বনভূমিটা গড়ে উঠেছে। পশ্চিমে বানার এবং উত্তরে বংশী নদীর মধ্যবর্তী তীরবর্তী উঁচুভূমি এলাকায় এই বনভূমিটা গড়ে উঠেছে। দেখো পরিমিত উত্তাপ এবং বৃষ্টিপাতের অভাবে শীতকালে বৃক্ষের পাতা ঝরে যায়, কিন্তু গ্রীষ্মকালে নতুন পাতা গজায়। শালজাতীয় বৃক্ষটা ধরো গাছগুলো 15 থেকে 22 মিটার পর্যন্ত দীর্ঘ হয়। শাল যে বৃক্ষ আছে, শাল বৃক্ষটা দৈর্ঘ্য হচ্ছে 15 থেকে 22 মিটার দৈর্ঘ্য, মানে উঁচু হয় 22 মিটার, 15 থেকে 22 মিটার উঁচু হয় হচ্ছে শাল বৃক্ষ। এই দেখো শাল বৃক্ষটা, এই শাল বৃক্ষটা কোথায় আছে? উত্তরবঙ্গে হচ্ছে শাল বৃক্ষ আছে। এই যে এখানে গজারি বৃক্ষ আছে, শাল জাতীয় বৃক্ষ, এ ধরনের গজারি এখানে প্রধান বৃক্ষ। আর এই গজারি বৃক্ষের বনভূমিটা হচ্ছে রংপুর এবং দিনাজপুর অঞ্চলকে গজারি বৃক্ষের বনভূমি বলা হয়ে থাকে। দেখো রংপুর এবং দিনাজপুর জেলার বরেন্দ্র ভূমিতে সামান্য শালবন দেখা যায়। এই বৃক্ষটা যে দুটো ভাগে ভাগে, একটা হচ্ছে কোথায়? দিনাজপুর এবং রংপুরে, যেটা হচ্ছে গজারি বৃক্ষের বনভূমি, শালবন বৃক্ষের বনভূমি, যেখানে গজারি হচ্ছে প্রধান বৃক্ষ। শালবন বৃক্ষের শিক্ষার্থীরা, এটা হচ্ছে উত্তরবঙ্গের তোমার খুব পরিচিত শালবন বৃক্ষের বনভূমি। এটা বরেন্দ্র ভূমি ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ এলাকায়, বৃহত্তম রংপুর এবং দিনাজপুর অঞ্চলে, এটা কোথায় আছে? বৃহত্তম রংপুর এবং দিনাজপুর অঞ্চলে। রংপুর এবং
দিনাজপুরে, বৃহত্তম রংপুর এবং দিনাজপুর এলাকায় তোমার শালবন বৃক্ষের যে বনভূমিটা আছে। আচ্ছা, তাহলে আমরা পেয়েছি হচ্ছে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। এই যে বনভূমিটা, এই বনভূমিটা অর্থনীতিতে কিভাবে গুরুত্ব রাখে? অর্থনৈতিক, আমরা আগেই বলেছি যে বনভূমি অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, বা অর্থনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে বনভূমি বেশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দেখো কিভাবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। গাজীপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহের যে গজারি বৃক্ষের বনভূমি আছে শাল, এই শাল বা গজারি ব্যাপকভাবে খুঁটি এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই যে এটা জ্বালানি এবং খুঁটি, ঘরের খুঁটি হিসাবে এই বৃক্ষটা, এই বৃক্ষের কাঠটা ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়াও দেখো এখানে হচ্ছে সাতিম, কুচি, কোড়ই, কেলিকদম্ব, হরিতকি, বহেরা, হিজল, কাঁঠাল, কুম্ভি, নিম, শিরিষ এই মূল্যবান বৃক্ষগুলো আছে। সাতিম, আমরা কিন্তু কাপড় পরি, টেক্সটাইল মিলে প্রচুর পরিমাণে কাপড় উৎপাদন করা হয় এবং কাপড়গুলোতে মাড় দেওয়া থাকে। এই মাড়টা আমরা অনেকে হয়তো বা জানি না বা চিন্তা করি যে এত কাপড়ে কিভাবে দেখো মাড় দেওয়া থাকে বা কীভাবে মাড়টা। ছাতিম যে বৃক্ষটা আছে, এই ছাতিম টেক্সটাইল মিলে মাড় দেবার কাজে ব্যবহার করা হয়। ছাতিম হচ্ছে টেক্সটাইল মিলে মাড় দেবার কাজে ব্যবহার করা হয়। কোন বৃক্ষ? ছাতিম। এটা কিন্তু মনে রাখার মতো একটা কথা। ছাতিম কি? বৃক্ষ। ছাতিম বৃক্ষ টেক্সটাইল, হ্যাঁ টেক্সটাইল। অনেকেই আছো তোমরা পরবর্তীতে টেক্সটাইলে পড়বা, বানান ভুল করলাম। টেক্সটাইল মিলে কাপড়ে মাড় দেবার কাজে ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা তোমরা খেয়াল রেখো কথাগুলো, এগুলোই কিন্তু পরবর্তীতে পরীক্ষাতে আসবে, পরীক্ষার খাতায় লিখতে হবে। তোমরা হয়তো বা ভাবছো যে এত পড়াশোনা করে লাভ কি, অটো পাসই তো দিয়ে দেবে। ওকে, অটো পাস দিয়ে দেবে, কিন্তু তোমাকে তো জানতে হবে, তাই না? বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে তোমাকে টিকে থাকার জন্য, ভবিষ্যতে তোমার সন্তানদেরকে লেখাপড়া শেখানোর কাজেও তো তোমার এই পড়াটা প্রয়োজন হতে পারে। এবং দেখো এখানে আরও যে বৃক্ষ আছে কুচি, এই বৃক্ষ ছাতার বাট এবং বাকল দ্বারা ঔষধ প্রস্তুত করা হয়ে থাকে। দেখো ছাতা দেখেছো, ইদানিং ছাতার বাট যেটা আমরা ধরে থাকি, এই ছাতার বাটটা কিন্তু ইদানিং লোহার হয়। আর আমরা যখন ছোট ছিলাম বা আমার দাদা চাচারা যখন ছাতা ব্যবহার করতেন, তখন কিন্তু এই ছাতার বাটটা কাঠের ছিল, কাঠের ছাতার বাট ছিল, যেটা কোন বৃক্ষ থেকে? কুচি বৃক্ষ থেকে ছাতার বাট প্রস্তুত করা হতো। তাছাড়াও তোমার দেখো উত্তরবঙ্গের যে শাল গাছ আছে, এটা বৈদ্যুতিক খুঁটির হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং ঘরবাড়ি নির্মাণেও এই শাল বৃক্ষটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা কি পেয়েছি? ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। এবার দেখব হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। ক্রান্তীয় চিরহরিৎ, দুই হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। শিক্ষার্থীরা, ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, লেখাটা খুব পচা হয়েছে, পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। এটা কোথায় আছে দেখো,
এই ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকের পাহাড়িয়া এলাকার বিস্তীর্ণ অঞ্চলব্যাপী। এর আয়তন হচ্ছে 15,326 হাজার বর্গ কিলোমিটার। এটা হচ্ছে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বে। এই ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। দেখো, বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি জেলায় এই বনভূমিটা দেখা যায়। এছাড়াও চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায়, আর সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায় এই বনভূমিটা লক্ষ্য করা যায়, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব। তাহলে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বে কোন কোন জেলায় দেখো, এটা হচ্ছে বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি জেলায় এর পরিমাণটা সবচেয়ে বেশি। এই 3 জেলার আয়তন হচ্ছে 12,130 বর্গ কিলোমিটার। 12,130 বর্গ কিলোমিটার হচ্ছে বান্দরবন, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায়। 12,300 তোমার এটা বান্দরবন, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায়। তারপরে হচ্ছে তোমার চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় 2,141 বর্গ কিলোমিটার। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার 796 বর্গ কিলোমিটার। এই 12,130 বর্গ কিলোমিটার হচ্ছে তোমার রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি জেলার। কেন এখানে এই বনভূমিটা গড়ে উঠেছে, কেন তোমার রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় এই ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি গড়ে উঠেছে? কারণ হচ্ছে এখানকার বেলে পাথর এবং কর্দম শিলা, পাহাড়িয়া মৃত্তিকায় পরিমিত উত্তাপ, অত্যধিক বৃষ্টিপাত, স্বল্প জনবসতি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। তোমরা জানো যে যেখানে মানুষজনের চলাচল খুব কম বা জনবসতি যেখানে কম আছে সেখানে বৃক্ষগুলো খুব দ্রুত বা তরতর করে গড়ে ওঠে। এখানে তোমার কর্দমশিলা আছে, বেলে পাথর আছে, তারপরে হচ্ছে পরিমিত উত্তাপ এবং বৃষ্টিপাত, তারপরে তোমার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, বিরল জনবসতি। এই কারণের উপর ভিত্তি করে এখানে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি গড়ে উঠেছে। দেখো, এছাড়াও তোমার পাহাড়িয়া অঞ্চলে, বৃষ্টিযুক্ত অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ এবং কম বৃষ্টিযুক্ত, যেখানে হচ্ছে পাহাড়িয়া এলাকায় অধিক বৃষ্টিপাত সেখানে হচ্ছে তোমার ক্রান্তীয় চিরহরিৎ, এবং যেখানে কম বৃষ্টিপাত আছে সেখানে পতনশীল বৃক্ষের বনভূমি গড়ে উঠেছে। এখানে দেখো, চিরহরিৎ বৃক্ষের মধ্যে চাপালিশ, তেলসুর এবং ময়না। পতনশীল বৃক্ষের মধ্যে গর্জন, জারুল, শিমুল, গজার, কোরই, সেগুন। এছাড়াও এই বনাঞ্চলে চম্পা, জলপাই, কদম, সাতিম, পিটারি, আমলকি, কাঞ্চন এই বৃক্ষগুলো দেখা যায়। এছাড়া নানা ধরনের পশু পাখিও আছে। এখানে হাতি, হরিণ, চিতাবাঘ, বাইসন, বন্য কুকুর আছে। এছাড়াও তোমার জীবজন্তুর মধ্যে শিং এবং দাঁত এবং চামড়া, এই জীবজন্তুর শিং, দাঁত এবং চামড়া খুব মূল্যবান। তাছাড়াও এই বনাঞ্চলে বাঁশ, বেত এবং ঔষধি গাছ, মোম, মধু পাওয়া যায়। দেখো যে এই যে ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি আছে, এখানে বহু মূল্যবান বৃক্ষ আছে এবং উদ্ভিদও আছে। উদ্ভিদের চামড়া, শিং এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো বেশ মূল্যবান। এগুলো বাণিজ্যিকভাবে বৈদেশিক মুদ্রা আনে। তারপরে হচ্ছে তোমার এই বৃক্ষগুলোর মধ্যে তোমার আছে হচ্ছে যেমন বাঁশ, বেত আছে। বাঁশ, বেত দ্বারা কিন্তু কর্ণফুলী কাগজ
যে কল যে আছে কর্ণফুলী নামক স্থানে কাপ্তায় তোমার চট্টগ্রামের যে কর্ণফুলীতে কাগজের মিল আছে, এটা কিন্তু ওখানকার চন্দ্রঘোনার বাঁশ এবং বেতের উপর ভিত্তি করে এই কাগজ শিল্পটা ওখানে গড়ে উঠেছে। তারপরে সিলেটের কাগজের কল মানে কাগজের কারখানাটিও সিলেটের বনাঞ্চলে বাঁশ বেতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এছাড়াও ঘরবাড়ি এবং বেতের তৈরি আসবাবপত্র, বাঁশ এবং বেত এটা ব্যাপকভাবে এখানে ব্যবহার করা হচ্ছে, ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থীরা তোমরা ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি এবং ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি পেয়েছো। দেখো এখানে গর্জন এবং সেগুন আছে। এই গর্জন এবং সেগুন কিন্তু খুব মূল্যবান। গর্জন কাঠটা খুব শক্ত, এটা দ্বারা আসবাবপত্র, রেলওয়ে স্লিপার নির্মাণ করা হয়ে থাকে এবং গর্জন কাঠের তেল দিয়ে বার্নিশের কাজে ব্যবহার করা হয়ে থাকে। সেগুলো অনেক মূল্যবান বৃক্ষ। তাছাড়াও এখানে চাপালিশ বৃক্ষ আছে, যেটা সিন্দুক এবং ও নৌকা, গামার দরজা জানালা এবং চারুল, স্লিপার এবং জাহাজ নির্মাণে ব্যবহার করা হয়ে থাকে। এবং এখানে অসংখ্য পশু পাখি আছে যাদের দাঁত, চামড়া এবং শিং মূল্যবান, অনেক মূল্যবান, যেটা বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা 22 বন অঞ্চলে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, ক্রান্তীয় চিরহীন পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি সম্বন্ধে জানলাম। পড়া অল্পই থাকলেও তোমরা অবশ্যই বাসায় খেয়াল করবে যে এখানে কি কি মূল্যবান বৃক্ষ আছে এবং এর আয়তনটা কত, কোন কোন এলাকা নিয়ে এই বনভূমিটা গড়ে উঠেছে, তারপরে এই বৃক্ষগুলো কি কি কাজে প্রয়োজন হয় এবং এইগুলো বিদেশে বিক্রি করে যে বৈদেশিক মুদ্রাটা অর্জন করা হয় সেটা সম্বন্ধে জানবে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর এবং ভালো থাকবে। তারপরে তোমার স্বাস্থ্যবিধি মেনে চলবে। সরকার কেন বলবে, তোমার নিজের প্রয়োজনেই তোমার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। তোমার নিজের প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুন্দর সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।